Okay. Great. সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেডিকেল থার্স্টারের প্রি মেডিকেল কোর্সের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম লেকচারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে তোমরা একটু সবাই বলো তোমরা কেমন আছো, এর পাশাপাশি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো সেটা একটু জানিয়ে দাও। দেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এটা আগে একটু কনফার্ম করো। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরাটা কি ব্লার হয়ে আসছে নাকি? যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। গ্রেট। ফাইন। সো তাপগতিবিদ্যা মানে মোটামুটি আমরা সবাই হালকা পাতলা আমাদের আশা করি এখানে মোটামুটি যারা যাচ্ছে সবার পড়া আছে, তবু আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটু একাডেমিক ধাঁচের আমরা থিওরিগুলোকে একটু ফিল করার ট্রাই করবো, একটু বোঝার চেষ্টা করব, যাতে করে আমাদের কাছে ওই হোক মেডিকেল হোক ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং আমরা হোক এইচএসসি, আমাদের কাছে কনসেপ্টগুলো যাতে আমাদের পিন পয়েন্ট থাকে। অলরাইট, তো আমরা একদম বেসিক থেকে শুরু করব, যে একদম কোর বিষয় থেকে, নট নেসেসারিলি একদম মেডিকেল অ্যাডমিশনের মতো করে অ্যাডমিশন কোচিং যেরকম হয় আর কি, জাস্ট মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটা একটা করে লিখে দিয়ে গেলাম আর তোমরা বুঝে গেলা, এরকম না। আমরা একটু ফিল করার ট্রাই করি বা একটু স্টোরি টেলিং টাইপের আমরা ক্লাসটা করার ট্রাই করি, আশা করি তোমাদের কাজে দিবে। সো আমি একটু শুরু করি। চ্যাপ্টারের নামটা কি বলো তো? চ্যাপ্টারের নামটা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপ গতিবিদ্যা, হুইচ ইজ ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে তোমার থার্মোডিনামিক্স। থার্মোডিনামিক্স, অনেক সময় ডাইনামিক্সও বলে। হাউএভার চ্যাপ্টারের নাম কি? তাপগতিবিদ্যা। ভাইয়া আমরা জানি ব্যাপারটা হচ্ছে, আমরা জানি বিষয়টা ডিল করে কি নিয়ে, বিষয়টা ডিল করা হচ্ছে তাপকে নিয়ে। তাপের সাথে আবার গতিবিদ্যা খায় না তো জিনিসটা। তাপের তো আর আসলে আদি বেগ মানে শেষ বেগ হ্যান ত্যান এসব নিয়ে আমরা ম্যাথ করতে পারি না। গতিবিদ্যা বলতে আমরা জানি ওই যে হরিণ গিয়ে খামচাবে বাঘকে, বাঘ গিয়ে খামচাবে হরিণকে, তারপর সিংহ দৌড়াদৌড়ি করবে, হ্যান ত্যান ব্লা 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 ব্লা, হাজার হাজার মত। তাপগতিবিদ্যা আবার জিনিসটা কি, এটার সাথে এটা রিলেশনটা কি, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, যে তাপগতিবিদ্যা আসলে কোথায় ঘটে, এই কাজগুলো কোথায় ঘটে, বা পুরো চ্যাপ্টারটা ডিল করা হচ্ছে এই ধরনের বিষয় আসলে নিয়ে। রাইট, সো আমরা একটু যাই। হ্যাঁ, সো তাপগতিবিদ্যা জিনিসটা হচ্ছে ঠিক এইরকম, যে পদার্থের অণুপরমাণু লেভেলে, একটু লিখো, পদার্থের অণুপরমাণু লেভেলে, মানে ওই যে অণুপরমাণু পর্যায়ে আর কি, পদার্থের অণুপরমাণু লেভেলে তাপ প্রদান কিংবা হারানোর ফলে, তাপ প্রদান মানে তুমি তাপ দিলে অথবা তাপ নিয়ে নিলে, তাপ প্রদানের কিংবা হারানোর ফলে, তাপ প্রদান কিংবা হারানোর ফলে এই যে অণুপরমাণুগুলোর কিসের কার অণুপরমাণুর গতির যে পরিবর্তন হয়। অণুপরমাণু গতি অনেক রকম হতে পারে, কম্পন গতি হতে পারে, স্পন্দন গতি হতে পারে, অনেক রকম গতি আছে এদের মধ্যে। অণুপরমাণুর গতির আলোচনা করা হয়। তার মানে আমরা একটা তাপগতিবিদ্যা সম্পর্কে একটা ধারণা পেলাম। আরও যদি একটু ক্লিয়ারলি বলি, দেখো তুমি চিন্তা করো যে ধরো যদি পারো এখনই করতে পারো অবভিয়াসলি ক্লাস শেষ করে, যে একটা পাতিলের মধ্যে বা একটা পাত্রের মধ্যে কিছু পানি নিলা, পানি নিয়ে তুমি চুলার মধ্যে রেখে দিলা, তখন দেখতে পাবা ভিতরের মধ্যে, দেখো পানি নর্মালি হচ্ছে আমরা দেখতে পাই ঢল ঢলে পানি দেখতে এসছে এরকমই, পানিতে যখন তাপ দেওয়া হয় দেখবা যে উপর থেকে কিছু মানে বাষ্প উড়ে উড়ে নিচের থেকে উপরে উঠে আসে। তার মানে কি হয়, যখন তাপ দিচ্ছ ভিতরে যে অণুপরমাণুগুলো আছে এই পরমাণুর মধ্যে ছুটোছুটি শুরু হয়ে যায়, তাদের মধ্যে আসলে গতির যে পরিবর্তন, আগে স্থির ছিল তারা গতিশীল হয়ে যায়, তাদের মধ্যে আসলে গতির একটা পরিবর্তন ঘটে। এই যে গতির পরিবর্তন কেন হয়, অবশ্যই একটা শক্তির পরিবর্তন হয়। এই যে শক্তির পরিবর্তন কি হয়, এদের মধ্যে অণুপরমাণু লেভেলের কাইনেমেটিক্সের প্রবলেম থাকে, মানে একটা হিসাব নিকেশ থাকে, গতির হিসাব নিকেশ থাকে। এই ধরনের বিষয় আসি নিয়ে আমরা এখানে আলোচনা করি, উইচ ইজ আমাদের এই তাপগতিবিদ্যা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্ট তিনটা। এক, তাপের, দেখো গতিবিদ্যা তো বুঝলাম,
তাপের পরিবর্তনের কারণে এই যে পদার্থের অণু পরমাণুর মধ্যে তাদের গতির যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা এখানে আমরা ডিল করব। অলরাইট, সো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আসলে তাপগতিবিদ্যার মিনিং কি বা তাপগতিবিদ্যা কথাটা দ্বারা কি বোঝায়। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে, তাপগতিবিদ্যা বোঝার আগে আমরা একটু সিস্টেম নিয়ে আলোচনা করব। কারণ একটা বললাম না, ওই যে তুমি যে একটা পরীক্ষা করবা, তুমি যে তাপগতিবিদ্যার একটা ঘটনাকে আলোচনা করবা, তোমার না একটা মানে একটা সিস্টেম বা একটা তোমার সেট আপ প্রয়োজন, তাই না? আমি যে দেখো এই যে ক্লাসটা নিচ্ছি তোমাদের এখানে, আমার অলরেডি একটা তোমার লাইটিং দরকার আছে, ক্যামেরা দরকার আছে, বোর্ড দরকার আছে, মার্কার দরকার আছে, এই একটা সেট আপ না। ফিজিক্সের যে কোনো ঘটনা ঘটার আগে একটা সেট আপ প্রয়োজন। এই সেট আপটাকে বলা হয় একটা সিস্টেম বা ব্যবস্থাপনা, বা এটা ব্যবস্থা বলা হয়। তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে তোমাদের সিস্টেম নিয়ে। একটু টাইটেল দাও কষ্ট করে একটু, সিস্টেম। সিস্টেম কি? একটা ব্যবস্থাপনা বা একটা ব্যবস্থা। তো আমরা আলোচনা করব কি নিয়ে বলতো? একটা সিস্টেম নিয়ে। সিস্টেম কি? আপাতত আমরা মনে করব যে পদার্থবিজ্ঞানের ঘটনাগুলো যেখানে ঘটে প্রতিটি স্থানই একটি সিস্টেম। কিরকম জিনিসটা সিস্টেম? কিরকম সিস্টেমটা? ওই যে পদার্থবিজ্ঞানে দেখো, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, দেখো আমাকে মাটি ফোর্স দিচ্ছে, আমি মাটিকে ফোর্স দিচ্ছি, আমি ফ্লোরকে মানে একটা দিচ্ছি, ফোর্স দিচ্ছি, মাটি আমাকে ফোর্স দিচ্ছে। এই যে আমি যে একটা, এটা পদার্থবিজ্ঞানের একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ। আমরা তাপগতিবিদ্যার সাথে সিস্টেম কিরকম বা এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। অলরাইট, তার মানে আমরা মোটামুটি একটা সিস্টেমে নিয়ে একটা আমরা আইডিয়া নিব, যেখান থেকে কিনা আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে অ্যান্ড এই জিনিসগুলোকে নিয়ে। তো তোমরা সিস্টেম কথাটাই যখন আসবে, তোমরা দুইটা জিনিস মাস্ট মনে রাখবা। সো দুটো জিনিস মাস্ট মনে রাখবা। কি কি? সেটা হচ্ছে দুইটা টার্ম মনে রাখা লাগবে। সেটা হচ্ছে ভর এবং শক্তি। মোটা দাগে আমি যদিও মনে করি আমার মধ্যে ভর ফিক্সড, কিন্তু একটা সিস্টেমের মধ্যে কখনো ভর ফিক্সড থাকতে পারে না। ধরো আমি যে এখানে আছি, ধরো আমি যদি 1 মাস এক্সারসাইজ করি, তাহলে আমি মনে করো শুকাই যাবো। এই যে মনে করো যে একটু ফ্লাফি বডি, এটা আমি শুকাই যেতে পারি। তার মানে কি আমি কি তাহলে আমার কি ভর কমে গেছে বা এই জিনিসগুলো? আমি যে সিস্টেমের মধ্যে আছি, আমার ভর কমে যেতে পারে, বা আমার মধ্যে ওই সাবস্ট্যান্স যা যা থাকার কথা এগুলো কমে যেতে পারে, ভরের পরিবর্তন হতে পারে। শক্তি, একটা সিস্টেমের মধ্যে শক্তির কিন্তু পরিবর্তন হতে পারে। আমার লেখা কি দেখা যাচ্ছে না? অলরাইট, আই গেস ঠিক মতো দেখা যাচ্ছে। শক্তি, একটা সিস্টেমের মধ্যে শক্তি কিন্তু চেঞ্জ হতে পারে। তার মানে শক্তিরও কম বেশি হতে পারে, ভরেরও কম বেশি হতে পারে। বেশি তো হওয়ার জন্য আলাদা ব্যাপার স্যাপার, ভরও বেশির জন্য আলাদা ব্যাপার স্যাপার। সো এদের একটা আদান প্রদান বা ইন্টারচেঞ্জের ব্যাপার স্যাপার আছে না? কেউ নিবে, কেউ দিবে, এরকম ব্যাপার স্যাপার আছে। তার মানে পরিবেশের সাথে ভর এবং শক্তির আদান প্রদানের উপর ভিত্তি করে আমরা সিস্টেমকে 3টা ভাগে ভাগ করতে পারি। ভালো মতো বলো। পরিবেশের সাথে সিস্টেমের ভর এবং শক্তির আদান প্রদানের ভিত্তিতে, লিখে দেই, পরিবেশের সাথে, এই যে ভর এবং শক্তি দুইটা টার্ম, পরিবেশের সাথে যেখানে আছে সেখানে পরিবেশের সাথে সিস্টেমের ভর এবং শক্তি, পরিবেশের সাথে সিস্টেমের ভর এবং শক্তি আদান প্রদানের উপর ভিত্তি করে সিস্টেম কয় প্রকার? সিস্টেম 3 প্রকার। পরিবেশের উপর ভিত্তি করে সিস্টেম 3 প্রকার। কেউ কি কিছু বলছে? কমেন্ট কেন আসছে না? অলরাইট, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, থ্যাংক ইউ। ফাইন। সো পরিবেশের উপর ভিত্তি করে আমাদের সিস্টেম 3 প্রকার। এখন আমরা 3 রকম সিস্টেমকেই শিখবো একটা উদাহরণের মাধ্যমে, আমরা আলাদা আলাদাভাবে। তো সিস্টেমগুলো কি কি একটু জানি আমরা। সিস্টেম সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করবো এরকম। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, একটা হচ্ছে আমাদের মুক্ত সিস্টেম, 2 হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম, দেখো
বদ্ধ সিস্টেম। আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম তিনটাকে আমরা কিভাবে আসলে প্রকাশ করতে পারি এই জিনিসটা একটু খেয়াল করো। হ্যাঁ, একটু খেয়াল করো, আমি বলি। মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে, লিখবা, যে সিস্টেম পরিবেশের সাথে, যে সিস্টেম পরিবেশের সাথে, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই আদান প্রদান করে। ভর ও শক্তি, ভর ও শক্তি উভয়ই আদান প্রদান করে। ভর এবং শক্তি উভয়ই কি করে মানে কি করে আদান প্রদান করে, ইন্টারচেঞ্জ করে, আদান প্রদান করে। বদ্ধ সিস্টেমটাকে আমি বদ্ধ করে দিছি। বদ্ধ করে দেওয়া মানে কি, আমার মধ্যে বাইরে যেতে পারবে না। কি বাইরে যেতে পারবে না? আমি আপাতত দৃষ্টিতে মনে হলো যে শক্তিতে আমি কখনো রেস্ট্রিক্ট করতে পারি না, যদিও টু সাম এক্সটেন্ট পরে পারি, দেখা যাবে। শুধুমাত্র যেটাতে ভর আদান প্রদান করে, দেখো এদিকে ক্ষেত্রে ভর আদান প্রদান করে না, ভর আদান প্রদান করে না, শুধু শক্তি আদান প্রদান করে, শুধু শক্তি করে, তাকে সাধারণত কি বলে? বদ্ধ সিস্টেম। আর ফাইনালি বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলে? কোনোটাই আদান প্রদান করে না, কোনোটাই আদান প্রদান করে না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ভাইয়া এটা মনে রাখবো কিভাবে? আমার তো আসলে জিনিসটা মানে একটু কঠিন লাগতেছে। ভর শক্তি এই পর্যন্ত মনে রাখলাম, কিন্তু মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন, এটা খুব বিচ্ছিরি লাগতেছে। আসলে আমি মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য একটা ঘটনা শুধুমাত্র মাথায় রাখবা। ক্লাসের ফার্স্ট আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো? ওই যে গতিবিদ্যার কনসেপ্ট বা তাপগতিবিদ্যার কনসেপ্টটাকে মনে রাখার জন্য কি বলেছিলাম বলো তো? একটা পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি, পানিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পরে কি হবে? অবভিয়াসলি পানিটা গরম হবে। খেয়াল করো, একটু খেয়াল করো, এগুলো একটু এঁকে দেখাই। হ্যাঁ, ধরো এই যে একটা পাত্র আমি, ধরো আমি স্টোভের মধ্যে বসালাম, স্টোভের মধ্যে আমি বসালাম। হ্যাঁ, অলরাইট, আমি স্টোভের মধ্যে একটা জাস্ট আমি বসালাম, চুলার মধ্যে আমি একটা জাস্ট কিছু পরিমাণে পানি আমি বসালাম, রাইট? সো একদম কমন সেন্স দিয়ে বলো তো, আমি নিচে দিয়ে তাপ দিচ্ছি না, রাইট? সো আমি যখন তাপ দিচ্ছি অবভিয়াসলি এটার মধ্যে কি হবে? পানিগুলো গরম হবে। গরম হতে হতে একটা পর্যায়ে কি হবে বলো তো? উপর দিয়ে কিছু পরিমাণ বাষ্প বের হয়ে যাবে না? বাষ্প বের হয়ে যাবে না? দেখো তো, উপর দিয়ে কিছু পরিমাণ বাষ্প বের হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম দেখো তো, যদি পানি যদি থাকে, তোমার মনে করো যে ধরো আমি যদি মানে ওজন হিসাবে করি, পানিগুলো যদি ওজন নির্ণয় করি, ধরো পানি ছিল 2 কেজি, যদি বাষ্প হয়ে যায় আধা কেজি, তাহলে পানি কতটুকু থাকে? দেখো তো, পানি ছিল 2 কেজি, বাষ্প হয়ে গেল আধা কেজি, তাহলে কত হয় বলো তো? 1.5 কেজি। তার মানে 0.5 কেজি বাষ্প হয়ে উড়ে গেল। তার মানে থাকে আর কত? এতটুকু পরিমাণ। তাহলে কি ভর কি চেঞ্জ হয়েছে কি হয়নি বলো তো? হয়েছে, ভর কমে গেছে। আবার চিন্তা করে দেখো, বাষ্পের মধ্যে আর এই যে পানির পাত্রটার মধ্যে পানির নির্দিষ্ট একটা তাপমাত্রা ছিল। তাপমাত্রা থাকা মানে কি এর মধ্যে তাপ ছিল, যদি আমি একটু পরে বোঝাবো। তাপমাত্রা, তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক পদার্থ, আস্তে আস্তে আসছি। এখন আমি কি করব বলো তো? এই যে তাপ, এই যে এখানের মধ্যে আমি ভর তো চেঞ্জ হয়েছে দেখলাম, শক্তি কি আগে যাচ্ছিল তাপ দেওয়ার পরে কি সেম থাকবে? না। তার মানে আমাদের কি শক্তিও চেঞ্জ হচ্ছে। এই যে পরিবেশের সাথে শক্তিও সে আদান প্রদান করছে বা শক্তিও চেঞ্জ হচ্ছে। এই যে যেখানে আমার দুইটাই চেঞ্জ হয়, ভর এবং শক্তি, সেটাকে আমি মুক্ত সিস্টেম। দেখো তো, পানিতে আমি কোনো কিছু দিয়ে ঢেকে দিয়েছি বা কোনো কিছু করেছি? করি না, জাস্ট তাপ দিয়েছি। কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এবং এটার মধ্যে কোনো কিছু, কোনো বাধা নাই তাপের পরিবর্তনে। সুতরাং এর একটা মুক্ত সিস্টেম। এখন সিস্টেমটা চিন্তা করে দেখো, মুক্ত সিস্টেম আমি বুঝলাম। এখন দেখো, তুমি বাইরে থেকে কি করে আনলা? তুমি ধরো একটা ঢাকনা, যে চুলার উপর মানুষ দেয় না, যে রান্নার পাতিলের উপর ঢাকনা দেয়, ঢাকনা দিয়ে পাত্রটাকে তুমি ঢেকে দিলা। ঢেকে দিলে কি হবে দেখো তো? আমি দিলাম এখান দিয়ে একটা ঢাকনা দিলাম, রাইট? আমি এটা দিয়ে একটা পাত্র, এই পাত্রটাকে আমি ঢেকে দিলাম। এখন ঢেকে দিলে কি হবে বলো তো? এই যে আগে যে 1.5 কেজি ছিল, আধা কেজি যে বাষ্প ছিল, আধা কেজি বাষ্প হোক, জলীয় বাষ্প উৎপন্ন হোক, হতে হতে তাহলে এগুলো কোথায় যাবে? এটা কি এই পাত্রের বাইরে চলে যেতে পারবে বলো তো? এগুলো উপরে আটকে থাকবে। অবস্থার পরিবর্তন হয়েছে, দিস ইজ ট্রু, বাট ভর কি চেঞ্জ করছে পরিবেশের সাথে? ভর যা 2 কেজি ছিল এই সিস্টেমের মধ্যে অলরেডি 2 কেজি আছে, কিন্তু দেখো তো শক্তিটা চেঞ্জ হচ্ছে না। আগে যেই পরিমাণে গরম ছিল, এখন গরম বেড়ে যাবে আরো।
কনসিস্টেন্টলি শক্তি চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, ভর আমার চেঞ্জ হচ্ছে না, বাট শক্তিটা কিন্তু চেঞ্জ ঠিকই হচ্ছে। ভর আদান প্রদান করে না, কিন্তু শক্তি শুধু শক্তি আদান প্রদান করে, শুধু শক্তি আদান প্রদান করে। এবার তুমি চিন্তা করে দেখলা, তুমি এই যে পানিটা কেন দিয়েছিলে বলো তো? চা বানানোর জন্য। খেয়াল করো, তুমি চা বানানোর জন্য পানি গরম দিয়েছো। তুমি এবার ভালো মতো চাটা বানায় চাইলা যে না, আমার চাটা আমি চাই একদম রাত পর্যন্ত খাবো। আমি চা আর মনে করো যে সকালে একটু খেলাম বা চা পান করলাম, আমি বিকালেও একটু খেতে চাই, এগুলো আমার নতুন করে বানানোর ইয়া নাই। তো তুমি কি করলা, ফ্লাস্কে ভরে চাটাকে রেখে দিলা। ফ্লাস্কে ভরে যখন রেখে দিলা, ওই ফ্লাস্কের মধ্যে দেখবা যে ধরো এই যেটা যদি একটা ফ্লাস্ক হয়, চায়ের ফ্লাস্ক, ধরো এরকম যদি চায়ের ফ্লাস্ক হয়, সো এরকম আমি আঁকায় যদিও বিচ্ছিরি একদম দুঃখিত। সো এটা যদি একটা চায়ের ফ্লাস্ক হয়, এটার মধ্যে আসলে এইটুকু অঞ্চল জুড়ে এ পাশে ইনসুলেটর, মানে ওই ইয়া যাবে না, তাপ নিরোধী বা এরকম জিনিসপাতি, যাতে তাপ বাইরে কোথাও না যেতে পারে সিস্টেমের সাথে, যাতে তাপীয় কোনো সংস্পর্শ না আসে। এই যে জায়গাটা, এই অঞ্চলটুকু, এখানের মধ্যে তোমার চা রাখা। তার মানে কি, দেখো সিস্টেমের সাথে সে ভর তো দিচ্ছেই না, সিস্টেমের সাথে বাইরের পরিবেশের সাথে কোনো তাপীয় কোনো আদান প্রদানও নাই। যখন তাপীয় আদান প্রদান নাই, ভরেরও চেঞ্জ হচ্ছে না, সে শক্তিও চেঞ্জ করছে না অ্যাট দ্য সেম টাইম, তখন আমি জিনিসটাকে কি বলবো বলতো? এটা একটা বিচ্ছিন্ন সিস্টেম, মানে পরিবেশ থেকে বিচ্ছিন্ন, কোনো কিছু সে ইন্টারচেঞ্জ করে না, অসামাজিক সিস্টেম। অলরাইট, আমাকে একটু তোমরা বলো, মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কিনা, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? তোমরা একটু আমাকে বলো, এই তিনটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমাদের মাথায় ঢুকেছে কিনা বলো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, গ্রেট। আমাকে তোমরা একটু বলো, এই তিনটা কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা? বুঝেছি, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট। তো আমরা তাহলে এখন পর্যন্ত মানে শিখলাম কি, আমাদের সিস্টেম, এটা কিন্তু ওই ডিপজেলের সিস্টেম, মানে সিস্টেম করে দেওয়ার সিস্টেম না, কিন্তু এটা হচ্ছে ফিজিক্সের সিস্টেম। অলরাইট, সো আমরা এখন না একটা টার্ম শিখবো। আগে তার টার্ম শেখার আগে, এই যে আমরা তো মাত্র গতিবিদ্যা নিয়ে জেনেছি, একটু তাপ নিয়ে জানা দরকার না? আমরা একটু তাপ নিয়ে কথাবার্তা বলবো, ওকে? সো চলো একটু তাপ নিয়ে কথাবার্তা বলি। তাপ, ওকে? তাপ, তাপ হচ্ছে কি একটা শক্তি, তাপ হচ্ছে একটা শক্তি, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের একটা মানে একটা জাস্ট শক্তির একটা রূপ। তাপ হচ্ছে একটা শক্তি, যেটা নিয়ে আমরা ছোটবেলা থেকে আসলে পড়ে আসছি, বা শক্তির একটা রূপ আমরা বলতে পারি, যার সাথে কিনা অভ্যন্তরীণ শক্তির একটা সম্পর্ক আছে। এটা খেয়াল করো, হ্যাঁ, এটা খেয়াল করো। আচ্ছা, কেউ যে ফোন দিয়েছে, আচ্ছা পরে ব্যাক করবো। কি আছে? অভ্যন্তরীণ শক্তি সম্পর্ক আছে, তাপ অভ্যন্তরীণ শক্তি সম্পর্কিত। তার মানে দেখা যাচ্ছে আমার এই শক্তিটা যখন একটা সাবস্টেন্সের মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে, এই শক্তিটা যখন যায়, তখন এই যে যখন বৃদ্ধি পায়, এই শক্তিটা যখন যায়, তখন অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায়। খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তি যখন বৃদ্ধি পায়, সে আসলে গরম অনুভব করে বা এই ধরনের অনুভূতিগুলো আসে। তাহলে চিন্তা করে দেখো তো, এই যে একটা তাপ, এই যে শক্তি, আচ্ছা একটু দাঁড়াও, এই টাইমে কল দিলে কি হবে? ফাইন। সো তার মানে কি, তাপ হচ্ছে একটা শক্তি, তার মানে শক্তির একটা ধর্ম কি? শক্তির একটা ধর্ম হচ্ছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সম্পর্কিত বা রিলেটেড, সম্পর্কিত। ভিতরের শক্তিকে সে বাড়ায় বা কমায় দেয়। খেয়াল করো, তাপ যেহেতু একটা শক্তি, এটা অবভিয়াসলি কি হয়? আদান প্রদান করা যায়, আদান প্রদান যোগ্য শক্তি, মানে আদান প্রদান যেহেতু যোগ করা যায়, তার মানে এটা প্রবাহিত হয়, শক্তি প্রবাহ ঘটে। ওকে, সো এগুলো মোটামুটি আমাদের কাছে কোনো সমস্যা হবার কথা না। তবে এই যে আদান প্রদান যে করা যায়, আদান প্রদান যে করা যায়, এটা একটা ডিপেন্ডেবিলিটি আছে, এটা ডিপেন্ড করছে। তার মানে একটা বস্তু নেয়, একজন নেয়, মানে একজন দাতা, একজন গ্রহিতা। একটু খেয়াল করো, তাপ একটা অভ্যন্তরীণ শক্তি, এটা নিশ্চিত করে, এটা আমরা জেনেছি।
তাপের আদান প্রদান যোগ্যতা আছে। কিন্তু চিন্তা করে দেখো তো, শক্তি তো আসলে ইন জেনারেল দেখা যাচ্ছে যে একটা আলোক শক্তি, লাইট জ্বলতেছে আমার কাছে আসতেছে, এটা ওয়ান ডিরেকশন, বা আমি তো আর লাইটকে আলো দিতে পারবো না, তাই না? একটা ডিরেকশন আছে, একটা আদান প্রদানের অভিমুখ আছে, একটা দিচ্ছে, একটা ডিরেকশন আছে, তাই না? আদান প্রদানের মধ্যে এখানে বুঝতে পারছি একজন দাতা একজন গ্রহীতা, বাট আমি যে বললাম জাস্ট তাপ এক প্রকার শক্তি, এটা কি এটাই মিন করে যে কোনো একজন দাতা হবে, যে কোনো একজন গ্রহীতা হবে? তার একটা সিস্টেম দরকার না যে একজন প্রবাহ দিবে, একজন ইয়া করবে, বিনিময় করবে, বা তাপের যে আদান প্রদান আছে এটা নির্ভর করে হচ্ছে, এই আদান প্রদান নির্ভর করবে হচ্ছে তাপীয় অবস্থার উপর। এই যে একজন দাতা একজন গ্রহীতা, এই জিনিসটা নির্ভর করে হচ্ছে তাপীয় অবস্থার উপর। তাপীয় অবস্থা কি ভাইয়া? এখন এটা একটু খেয়াল করে দেখো, তাপ আদান প্রদান যোগ্য মানে একজন দাতা একজন গ্রহীতা, এই একজন গ্রহণ করবে নাকি দান করবে এটা নির্ভর করে কিসের উপর? তাপীয় অবস্থার উপর। এখন আমরা একটু তাপীয় অবস্থা নিয়ে আলোচনা করব, একটু তাপীয় অবস্থার উপর আলোচনা করব। তাপীয় অবস্থা নিয়ে একটু আলোচনা করব। সো অবভিয়াসলি দুইটা বস্তু যদি রাখা হয়, দেখো না, আমি তাপগতিবিদ্যার শূন্যসূত্র এখনো পড়াবো না, সমস্যা নেই। দুইটা বস্তু ধরো এ, আরেকটা বস্তু যদি বি হয়, এখানের মধ্যে এ এর তাপ যদি বেশি হয়, এর তাপ যদি বেশি হয়, বি এর তাপ যদি কম হয়, এর তাপ বেশি বি এর তাপ কম, বলো তো তাপ কোন দিকে যাবে? দেখো তো, যার বেশি, এটা ইন জেনারেল দেখো যে দান করে আসলে কোন দিক থেকে, যার বেশি থাকে যে কম তার দিকে, তাই না? তার মানে এখানে তাপ সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার অঞ্চল দিকে, এই যে তাপমাত্রার কথাটা বলে ফেলছি, ভুল বলে ফেলছি, উচ্চ তাপীয় অঞ্চল থেকে নিম্ন তাপের দিকে সে যাচ্ছে। যার তাপ বেশি তার থেকে যার তাপ কম, তার দিকে আসলে শক্তি কম, তার দিকে আসলে প্রবাহিত হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি বুঝতে পারলাম যে তাপের প্রবাহ হচ্ছে, তাপের প্রবাহ বা তাপটা যে যাচ্ছে আদান প্রদানটা হচ্ছে এ থেকে বি এর দিকে, কারণ এ বেশি বি কম, বি এর দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কতক্ষণ পর্যন্ত না যাবে, মানে এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত যাবে? এটার জন্য আমরা ছোটবেলা থেকে ওই বিভব বলো উচ্চতা বলো পানি দিয়ে, এটা আমরা একটা সুন্দর একটা উদাহরণ পড়ে আসছি, তাই না? ছোটবেলায় দেখো, এটা কিন্তু এইচ না, এইচ মানে আবার হাবিব টাইপ ভাইবো না, ভাইয়ার নাম হাবিব দেখে ভাই একটা এইচ আছে এরকম না, এটা জাস্ট একটা পানির আমরা ট্যাঙ্কের মতো আঁকছি, হ্যাঁ, এটা ট্যাঙ্কের মতো এঁকেছি। ধরো এই ট্যাঙ্কটা একদম কমপ্লিটলি ফুলফিল্ড, এখানে আমি একটা জাস্ট মানে কর্ক বা আমরা একটা কলের মতো দিয়ে দিছি এখানে, হ্যাঁ, একটা নট এখানে দিয়ে দিলাম যাতে করে পানিটা ওই পাশে এখন না যেতে পারে, এই পার্ট পুরো খালি আর এই পার্ট বেশি। তোমরা একটু আমাকে বলো তো কমন সেন্স খাটিয়ে, যদি আমি যদি মানে ট্যাপটা যদি খুলে দেই, পানি কোথা থেকে কোথায় যাবে? ধরো এটার নাম দিলাম এ, অবভিয়াসলি এটার নাম দিলাম বি, দেখো তো এখান থেকে কোথায় যাবে? ওই পাশে যাবে অবভিয়াসলি। আমি এটা খুলে দিলাম, খুলে দিলে পানিটা আসলে এখান থেকে কতক্ষণ যাবে বলো তো? কতক্ষণ যাবে, কতক্ষণ যাবে, কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা না সমান হয়। তার মানে এ বি কে দান করতে থাকবে, ধরো এ এর কাছে 100 টাকা আছে, বি এর কাছে 10 টাকা আছে, এ বি কে ততক্ষণ পর্যন্ত দান করতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুজনের টাকা সমান হয়। এ থেকে বি এর পানির উচ্চতা যতক্ষণ না সমান হয় ততক্ষণ পর্যন্ত এদের প্রবাহ চলতেই থাকবে। তেমনি আমরা বলবো এখানের মধ্যে পরস্পর সংস্পর্শে থাকা দুইটি বস্তু বস্তুর মাঝে তাপীয় আদান প্রদান ততক্ষণ চলবে তাপীয় আদান প্রদান ততক্ষণ চলবে
ততক্ষণ চলবে যতক্ষণ না তাপীয় সমতা অর্জিত হয়। দেখো আমি কিন্তু একটা সংজ্ঞা বলে দিছি এখানে, তার মানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আমি একটা বস্তু রাখলাম এখানে, একটা বস্তু রাখলাম ওইখানে হবে না। কি দরকার? তাপীয় সংস্পর্শ, পরস্পর একটা সংস্পর্শ প্রয়োজন। আলাদা আলাদা করে রাখলে হবে না, দুইটা বস্তুর মধ্যে সংস্পর্শ থাকতে হবে, তাপীয় সংস্পর্শে থাকতে হবে। খেয়াল করো, দুইটা বস্তু সংস্পর্শে থাকতে হবে। পরস্পর সংস্পর্শে থাকা দুটি পয়েন্টের মধ্যে, তাহলে আমাদের যদি বলে তাপীয় সমতা কাকে বলে? যে অবস্থায়, যে স্টেটে গিয়ে বা যখন গিয়ে দুটি বস্তুর মাঝে তাপীয় আদান প্রদান থেমে যায়, ঠিক তখনই আমি এই জিনিসটাকে বলবো কি? তাপীয় সমতা। সিম্পল। তোমরা আমাকে একটু বলো, এই যে তাপ থেকে তাপীয় অবস্থা পর্যন্ত এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? এইটুকু আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আমাকে তোমরা বলো এই আইডিয়াটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। Alright. একটু ব্লার হয়ে যাচ্ছে তাই না? ইন্টারনেটে সমস্যা করতেছে, আমি দুঃখিত একদমই। একটু দাঁড়াও, আমি এর মধ্যে কিছু বলবো না। ব্লার হয়ে গেলে একটু প্যারা লাগে। রাউটারকে এখন গ্লিচ করলো নাকি বুঝলাম না, একটু দাঁড়াও। এখন ঠিক হয়ে গেছে আশা করি অনেকটাই। গ্রেট। হ্যাঁ, ব্লার হয়ে গিয়েছে, আমি দেখেছি একটু একটু, এখন ঠিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। গ্রেট। তাহলে আমরা এখন পর্যন্ত তাহলে শিখলাম যে তাপীয় সমতা কাকে বলে। তাপীয় সমতা কি? যে স্টেটে গিয়ে বা যে অবস্থায় গিয়ে দুটি পরস্পর সংস্পর্শে থাকা বস্তু আর তাপ আদান প্রদান করে না, তার মানে তাপ আদান প্রদান করে না। এখন তো তাপ আদান প্রদান হলো, বুঝলাম। এখন আমরা তাপ আদান প্রদান করলো, বুঝলাম। এই যে ভাইয়া তাপ যে আদান প্রদান হলো, তাপ যে আমার কাছে দিয়ে দিল, এটা তাপ বলতেছো না, যে তোমাকে বলে যাবে না যে, মানে নর্মালি দেখা যায় যে না বাসা থেকে বেরোয়ার সময় বলে যাই, তাপ তো এভাবে বলবে না যে ভাইয়া আমি চলে গেলাম, ওই যে এ থেকে বিয়ের কাছে চলে গেলাম, এবার তো বলে যায় না। তো আমার তো বোঝা লাগে যে না আসলে তাপ যে আদান প্রদান হয়েছে, কোথা থেকে কোথায় গিয়েছে, এটা তো একটা বোঝার উপায় থাকা দরকার। এখন আমরা তাপমাত্রার কনসেপ্টটাকে বুঝবো। শিখেছি তাপ, তাপ থেকে আমরা পড়বো এখন তাপমাত্রা। তাপমাত্রা আসলে কাকে বলে এই জিনিসটা নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, ব্লার হয়ে যাচ্ছে বারবার, এটা তো ঝামেলা তাই না? বারবার এভাবে ব্লার হলে ঝামেলা। ক্লিয়ার? খুব। সো অলরাইট, সো তাহলে আমাদের এই তাপমাত্রা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে, রাইট? অলরাইট, এই যে তাপমাত্রা, হ্যাঁ, তাপের কারণে কি হয়েছে? তাপের পরিবর্তন, রাইট? তাপের পরিবর্তনের কারণে তাপমাত্রার সৃষ্টি হচ্ছে। তার মানে কি? তাপমাত্রা হচ্ছে কি একটা আলটিমেট অবস্থা। তাপের পরিবর্তন হওয়ার পরে কিন্তু আসলে বুঝতে পারছি তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তার মানে কি? তাপের পরিবর্তনের ফলে যে অবস্থার সৃষ্টি বা যে কারণে বুঝতে পারছি যে তাপের পরিবর্তন হয়েছে, সেটাকে আমি বলি তাপমাত্রা। মানে কি? আমি যদি পরীক্ষা দেই, পরীক্ষা ভালো করেছি না খারাপ করেছি এটা আমরা বলতে পারি, বাট পরীক্ষা ভালো করেছি না খারাপ করেছি এটা তখন বুঝি যখন দেখি না আমাদের মার্কস ইনক্রিজ করেছে বা পরীক্ষা ভালো মার্কস আমরা পেয়েছি। তার মানে কি? এই যে পরীক্ষা ভালো মার্কস পেয়েছি, এটা ডিসিশনটা আসে যখন আমরা ইয়াটা পেতে পারি। এই যে তাপমাত্রা হচ্ছে এরকম একটা ফলাফলকে নির্দেশ করে। তাপমাত্রা হচ্ছে একটা ফলাফল, তাপের পরিবর্তনের একটা ফলাফল। আরো সুন্দর করে আমরা যদি বলি, সবসময় মাথায় রাখবা, আরো যদি আমরা যদি সুন্দর করে বলি, তাহলে একটু কষ্ট করে লিখি।
একটু কষ্ট করে লিখি যে তাপমাত্রা হচ্ছে, লিখি তাপমাত্রা হচ্ছে এক ধরনের তাপীয় অবস্থা। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে এক ধরনের তাপীয় অবস্থা। তার আগে লিখবা ওই যে ফলাফল, এটা কিন্তু, এগুলো কিন্তু কিসের পয়েন্ট, এগুলো কিন্তু এমসিকিউতে আসার মতো পয়েন্ট। হ্যাঁ, এক ধরনের তাপীয় অবস্থা। কোন ধরনের তাপীয় অবস্থা? যেটা কিনা তাপের প্রবাহের দিক, তাপের আদান প্রদান বা প্রবাহের, তাপের প্রবাহের বা তাপের আদান প্রদানের, হ্যাঁ, আদান প্রদানের পরিমাণ ও দিক নির্ধারণ করে। ভাই এটা কিভাবে একটু বুঝলাম না, একটু বুঝায় বলেন। এই যে যে বস্তু কম তাপীয় বা কম তাপমাত্রার বস্তুর দিকে কোথা থেকে আসে? উচ্চ তাপমাত্রার দিকটা কিভাবে নির্ধারণ করে? উচ্চ তাপমাত্রার, এই যে একটা গরম, মানে এটা দেখা যাচ্ছে যে গরম চা কেন ঠান্ডা হয়ে যায়? ওই যে পরিবেশকে শীত দিতে থাকে, কারণ পরিবেশের তাপমাত্রা কম থাকে, চায়ের তাপমাত্রা বেশি থাকে। যে উচ্চ তাপমাত্রা থেকে এটা কি হয়? এটা যায় নিম্ন তাপমাত্রার দিকে। এটা যায় কোথায়? এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার দিকে। এটা কোথায় যায়? এটা নিম্ন তাপমাত্রার দিকে যায়। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাহলে তিনটা পয়েন্ট পেলাম। এক হচ্ছে তাপমাত্রা হচ্ছে একটা ফলাফল, আর তাপীয় ফলাফল মানে তাপের ফলাফল হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে এক ধরনের তাপীয় অবস্থা যা কিনা ইন্ডিকেট করে কি? তাপের প্রবাহের পরিমাণ এবং দিকটাকে আমাদের নির্ধারণ করে দেয়। দিকটাকে আমাদের নির্ধারণ করে দেয়। ওকে, এরপর আমরা কিছু জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এই যে তাপ যে আমরা দেখলাম, এই যে তাপের যে পরিমাণগুলো, তাপমাত্রা যে পরিমাপ করা যায়, এটুকু আমরা এখন পর্যন্ত জানলাম। তবে 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 এই যে তাপের যে তাপমাত্রা যে পরিবর্তন হচ্ছে, দেখো তাপের পরিবর্তন বুঝি তাপমাত্রা দিয়ে, তাপমাত্রারও তো পরিবর্তন হতে পারে না? খেয়াল করে দেখো, তাপমাত্রারও পরিবর্তন হতে পারে। তাপমাত্রার পরিবর্তনটাকে বোঝানোর জন্য কিছু ধর্ম প্রয়োজন। এই যে আমরা পরীক্ষায় ভালো করছি না খারাপ করছি, পরীক্ষার মার্কসের একটা রেজাল্ট, পরীক্ষার মার্কসের একটা পরিবর্তনকে ইন্ডিকেট করে এই জিনিসগুলা, এটা তো বোঝা লাগবে। রেজাল্ট কার্ড সিস্টেম আছে, এখানে এদেরকে বোঝার জন্য আমাদের একটা জিনিস লাগে, কি লাগে? আমাদের একটা ধর্ম লাগে, যাকে তাপমাত্রিক ধর্ম, যাকে বলে তাপমাত্রিক ধর্ম। তার আগে আমি একটা সংজ্ঞা তোমাদের জানানো দরকার, একটা মেশিনের নাম জানানো দরকার, যার নাম হচ্ছে থার্মোমিটার। একটু পরে আসছি এই জিনিসটা নিয়ে। তার আগে আমি একটু তাপমাত্রিক ধর্ম নিয়ে একটু বিশ্লেষণ করি, বা তাপমাত্রিক ধর্মটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। যে তাপমাত্রার পরিবর্তনের কারণে, তাপমাত্রিক ধর্ম কাকে বলে? তাপমাত্রার পরিবর্তনের কারণে, তাপমাত্রার পরিবর্তনের কারণে, তাপমাত্রার পরিবর্তনের কারণে, তাপমাত্রার পরিবর্তনের কারণে যে বিশেষ ধর্ম, পদার্থের যে বিশেষ ধর্ম, পদার্থের যে বিশেষ ধর্ম, যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে আবর্তিত হয়, নিয়মিতভাবে পরিবর্তিত হয়, আবর্তিত হয় যা কিছু, তাদেরকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। তাদেরকে তাপমাত্রিক ধর্ম বলে। এখন ভাইয়া ওই যে পরীক্ষা তো ভালো করছো না খারাপ করছো আমি বুঝলাম, পরীক্ষার মার্কসের উপর ভিত্তি করে মার্কসকে আমি ধরলাম তাপমাত্রিক ধর্ম। এখন কথা হচ্ছে, আমার তো এই পরীক্ষার মার্কস বোঝার জন্য একটা রেজাল্ট দরকার, তাই না? সারা বছর কি করেছো ওই জিনিসগুলা, একটা পরীক্ষা নিলে আমি রেজাল্ট জানলাম, আলটিমেটলি তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, বা এটা অবভিয়াসলি পরীক্ষার রেজাল্ট কার্ড দিয়ে ইন্ডিকেট করা যায় না। আই এম নট লাইক জেনারেলাইজিং ইট, স্টিল একটু চিন্তা করে দেখো, আমরা নর্মালি একটু তো ইন্ডিকেট করি, আমরা একটু বায়াসড এই জিনিসটার প্রতি। তাহলে এই তাপমাত্রিক ধর্মগুলো বোঝার জন্য আমাদের ওই রেজাল্ট কার্ড যেমন লাগে, এই যে তাপমাত্রিক ধর্মের জন্য কিছু পদার্থের অবস্থার চেঞ্জ হয়, রাইট? সব কিছু কি দেখা যাচ্ছে ক্লিয়ার? আমার লেখাটা ব্যাকা হয়ে যাচ্ছে, তাই না? আমি একটু দাঁড়াও, ক্যামেরার জন্য একটু লেখাটা বাঁকা দেখা যাচ্ছে। ওকে ওকে,
এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা এইটুকু আশা করি আমরা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তাপমাত্রা মানে পরিমাপ করা যায় এরকম কিছু ধর্ম দরকার, তাই না, যে ধর্মগুলো নিয়মিত আবর্তিত হয়। এখন আমাদের যে এই যে ধর্ম, তাপমাত্রিক ধর্ম, এটাকে কখনো কখনো বলে উষ্ণতামিতিক ধর্ম, একে বলে উষ্ণতামিতিক ধর্ম, একে বলে উষ্ণতামিতিক ধর্ম। এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে, এই ধর্মকে কাজে লাগিয়ে, এই ধর্মকে কাজে লাগিয়ে যে সকল পদার্থ ব্যবহার করা হয় তাপমাত্রা নির্ণয়ে, তাপমাত্রা নির্ণয়ের কাজে, বা এই ধর্মগুলোকে বোঝার জন্য যে সকল পদার্থ কাজে লাগানো হয় করা যায় তাপমাত্রিক পদার্থ। খেয়াল করে দেখো, তাপের কারণে তাপমাত্রাকে ওই যে তাপমাত্রা যে চেঞ্জ হচ্ছে এটার উপর বিশেষ করে কিছু ধর্মকে নির্দেশ করা হয়। এই ধর্মগুলো কি ভাই, এগুলো তো জানতে হবে। এগুলো কি আমাদের নর্মাল যেসব ধর্ম, যে মানে ধরো হচ্ছে যে মুসলিম, বুদ্ধিজম, মনে করো খ্রিস্টানিটি, এই কি ধর্মগুলা, নাকি আলাদা কোনো ধর্ম আছে? এসব ওই ধরনের ধর্ম না। এটা হচ্ছে দেখা যাচ্ছে তুমি যদি একটা বস্তুতে তাপ দাও, বস্তুটার কি চেঞ্জ হতে পারে, দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে। তার মানে আমি ধরতে পারি কোনো বস্তুর দৈর্ঘ্য তার একটা তাপমাত্রিক ধর্ম হতে পারে, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ। এটা ধরো একটা বস্তুর রোধ, মানে একটা তড়িৎ যন্ত্রের রোধ চেঞ্জ হতে পারে তাপ দিলে। এখনকার এই থার্মোডাইনামিক স্টেটে একরকম থাকতে পারে, তাপমাত্রা একটু যদি বাড়াই বা তোমার যদি মনে হয় টেম্পারেচার একটু যদি বাড়াই, সেক্ষেত্রে অন্যটা হতে পারে। রোদের ক্ষেত্রে রোদ চেঞ্জ হতে পারে এইটা। সো আয়তন হতে পারে, একটা বস্তুর আয়তনও চেঞ্জ হতে পারে। ইট ক্যান বি এনিথিং এনিথিং ইত্যাদি। সামনে আরো বিস্তারিত পড়বো এগুলো দিয়ে। তাপমাত্রিক ধর্ম চেঞ্জ হয়। আর এই যে ধর্মটা যে চেঞ্জ হচ্ছে, ধরো হচ্ছে পারদের উচ্চতাও আছে, কিন্তু এখানের মধ্যে লিখে রাখো পারদের উচ্চতাও আছে। এই যে চেঞ্জ হচ্ছে এদেরকে কাজে লাগে একটা তাপমাত্রিক পদার্থ। এই যে পারদের উচ্চতা, তাহলে পারদটা কি? ধরো যে পারদের যে উচ্চতা নির্ণয় করা হয়, কার উচ্চতা? পারদের উচ্চতা। এই পারদটাই হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ। এই যে পারদের উচ্চতায় কাজে লাগিয়ে একটা থার্মোমিটার ফর্ম করা হয়। এই যে গোটা জিনিসটা, এই যে এই পাশে যা যা লিখেছি, এই জিনিসগুলোকে কম্বাইন করে হচ্ছে থার্মোমিটারকে বলা হয়। থার্মোমিটার কি ভাইয়া? থার্মোমিটার হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নিখুঁতভাবে নির্ণয় করা যায়। 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 থার্মোমিটার কি? থার্মোমিটার হচ্ছে সেই যন্ত্র যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে নিখুঁতভাবে নির্ণয় করা যায়। আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কি না, একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। অল ক্লিয়ার, প্লার টু ক্লিয়ার, ইয়া ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমরা একটু আস্তে ধীরে শিখি, কারণ এই কনসেপ্টগুলো না একদম বিল্ড আপ করা, আস্তে 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 করে ওঠানো। আমি 2-4টা সংজ্ঞা দিয়ে শেষ করে দিতে পারতাম, কারণ এগুলো মনে থাকবে না কিন্তু। এই কারণে আমি জাস্ট ধীরে ধীরে পড়াচ্ছি, যাতে করে আমরা পরবর্তী লেকচারগুলো যাতে আরও ভালো করতে বুঝতে পারি। অলরাইট, তোমরা মন খারাপ করো না। ওকে ফাইন। এই যে তার মানে আমরা এখন থার্মোমিটার সম্পর্কে জেনেছি। অলরাইট, সো এই যে উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে লিখবা এটা, হ্যাঁ, উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে বা উষ্ণতামিতিক পদার্থকে কাজে লাগিয়ে একটা থার্মোমিটার ফর্ম করা হয় বা থার্মোমিটার রেডি করা হয়। এবার আমাদের সবচেয়ে মজার পার্ট, থার্মোমিটার সাধারণত 2 প্রকার। থার্মোমিটারের কি প্রিন্সিপাল কি? থার্মোমিটার কি করে? উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে। লিখে রাখো একটু, উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে।
ভিত্তি করে তৈরি। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি থার্মোমিটার সম্পর্কে আসলে জেনেছি, তাই না? সো এখন থার্মোমিটার হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, একটাকে বলা এক স্থির বিন্দু আর একটাকে বলা দুই স্থির বিন্দু। যখন আবিষ্কার করে একটা হচ্ছে এক স্থির বিন্দু আর একটা হচ্ছে দুই স্থির বিন্দু। আজকে মনে হয় দুই স্থির বিন্দু নিয়ে আলোচনা করার আমাদের সময় হবে না, তো আমরা আজকে এক স্থির বিন্দুর একটু ভালো মতো শিখে নিই। এটা একটু বুঝি, স্থির বিন্দু মানে কি বোঝায়? স্থির বিন্দু মানে বোঝাচ্ছে মানে আমাদের যে কোনো কিছু একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন না, যেমন স্কেলে মাপার সময় শূন্য দাগ থেকে স্ট্যান্ডার্ড ধরে তার থেকে আমরা মাপি, পরীক্ষা ভালো খারাপ নির্দেশ করে হচ্ছে যে আমাদের 80তে কত পেয়েছে সেটার উপর। এরকম এক স্থির বিন্দু হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পয়েন্টের সাথে তুলনা করে, লিখে রাখি একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট দরকার, একটা স্ট্যান্ডার্ড পয়েন্টের সাথে তুলনা করে, একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, সেটাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দু তাপমাত্রার সাপেক্ষে, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার সাপেক্ষে, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার সাপেক্ষে, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট বা এক স্থির বিন্দু। তাহলে ভাইয়া দুই স্থির বিন্দুটা কি হতে পারে? দুই স্থির বিন্দু যে তোমরা জানো, এটাকে বলা হয় বরফ বিন্দু, বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই যে একটা থার্মোমিটার যদি ধরা হয় তার দুইটা পয়েন্ট থাকে, এই দুইটা পয়েন্টের সাপেক্ষে বলা হয়। উপরটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্থিরাঙ্ক। কখনো কখনো এটাকে বলা হয় বরফ বিন্দু, না দুঃখিত, ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলা হয় স্টিম বিন্দু, স্টিম পয়েন্ট, স্টিম বা বাষ্প বিন্দু। এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বা কি বলা হয়, এটাকে বলা হয় বরফ বিন্দু। এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো, এই পার্টটা নিয়ে ডিটেলস পড়বো আগামী দিন। আমরা আজকে এক স্থির বিন্দুটা একটু পড়াশোনা করি, হ্যাঁ, এক স্থির বিন্দুটা আমরা পড়াশোনা করি। একটাই সূত্র, হ্যাঁ, একটাই সূত্র দিয়ে আমি দুইটা স্কেলকে আমি ডেভেলপ করব, দুইটা স্কেলকে আমি ব্যাখ্যা করব। ওকে চলো, টাইটেল দাও। বুঝতে পারতেছো তো একাডেমিক কেন বলেছিলাম, কেন একাডেমিকের ছোঁয়াও আছে? কারণ এই যে ডিটেল দে, কখনো কোনো মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের ক্ষেত্রে তোমাকে এভাবে ডিটেল ধরে ধরে পড়াবে না। অলরাইট, সো এক স্থির বিন্দুর লেখো আগে, এক স্থির বিন্দুর স্কেল উপস্থাপন, এক স্থির বিন্দুর স্কেল উপস্থাপন। সো মানে সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে যাও, একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমি যখন তাপ দেই একটা পারদ থার্মোমিটারের মধ্যে, আমি যখন তাপ দেই, এটার মধ্যে তাপ দিচ্ছি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি, তখন কি হয় দেখো তো, থার্মোমিটারের পারদের উচ্চতা কি বাড়ে না কমে? বাড়তে থাকে। তার মানে কি, আমি যখন দেখি যে একটা বস্তুতে তাপ বাড়ানো হচ্ছে, তার মানে কি তার উষ্ণতামিতিক ধর্মটাও সেই অনুযায়ী বাড়তেছে। তাপ যদি কমানো হয় লেন্থ কমে যায়, তাপ যখন বাড়ে লেন্থ বাড়ে, তাপ যখন কমে দৈর্ঘ্য কমে যায়, উচ্চতা কমে যায়। তার মানে কি আমি এটা বলতে পারি না, দেখো তো, তাপমাত্রা টি বলতে পারো, টি ইজ প্রপোর্শনাল টু, কি বলা যায়? আচ্ছা ধরো তাপমাত্রা, আমি তাপমাত্রাকে থিটা দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, থিটা হচ্ছে তাপমাত্রা। দেখো তাপমাত্রা থিটা, ওকে, থিটা ইজ প্রপোর্শনাল টু, দেখো এটা থিটা ইজ ইকুয়াল টু না, দেখো এটাকে দাঁড়াও এভাবে না লিখে আমি একটু বলি, দাঁড়াও, তাপমাত্রিক ধর্মটাই না তাপমাত্রার উপর নির্ভর করতেছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো তাপমাত্রিক ধর্ম, তাহলে দেখো তাপমাত্রিক ধর্ম কে এক্স ইজ প্রপোর্শনাল টু, এক্স এটা কার উপর নির্ভর করতেছে বলো তো? এক্স ইজ প্রপোর্শনাল টু থিটা অথবা টি, তুমি যেটাই দাও, টি ফর টেম্পারেচার, থিটা তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। যদি এটা যদি সত্যি হয় তাহলে তোমার এটা বললে কি তুমি লজ্জা পাবা? দেখো তো, আমি যদি এটাকে এভাবে লিখি এক্স ইজ ইকুয়াল টু কে থিটা, তুমি কি, আমি যদি এটাকে এভাবে লিখি তুমি কি লজ্জা পাবা? যদি লজ্জা না পেয়ে থাকো তাহলে অবভিয়াসলি আমরা এটাও লিখতে পারি, দেখো x1 ইজ ইকুয়াল টু কে থিটা 1, আবার এটাও লিখতে পারি x2 ইজ ইকুয়াল টু কে থিটা 2। কে হচ্ছে কি, ওই যে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এই দুটাকে আমি যদি মনে করো দুটো সমীকরণ দিই,
তাহলে আমি এভাবে লিখতে পারি না x1/x2 ইজ ইকুয়াল টু θ1/θ2, এভাবে লিখতে পারি। বেসিক বিল্ড করতেছি, সমানুপাতিক মানে আমরা এভাবে লিখতে পারি। যদি এভাবে লিখতে পারি তাহলে আমরা এখন আমাদের সূত্রে চলে যাব। হ্যাঁ, এখন আমরা আমাদের সূত্রে চলে যাব। তাহলে এবার চিন্তা করে দেখো যে আমরা এখান থেকে তাহলে একটা তাপমাত্রা কিন্তু বের করতে পারি। দেখো θ1 জন্য তাপমাত্রিক ধর্ম হচ্ছে x1, θ2 জন্য তাপমাত্রিক ধর্ম হচ্ছে x2। আমাকে যদি বলে θ1 তাপমাত্রিক ধর্ম হচ্ছে সামথিং এবং θ2 তাপমাত্রিক ধর্ম হচ্ছে সামথিং, তাহলে আমি কি θ বের করতে পারবো না, θ2? তাহলে আমরা এখান থেকে কিটা লিখতে পারি না, দেখো তো θ2 ইজ ইকুয়াল টু, খেয়াল করো θ2 ইজ ইকুয়াল টু θ1 ইন্টু x2 ডিভাইডেড বাই x1 লেখা যায় কিনা দেখো তো। θ1 ইন্টু এটা লেখা যায় কিনা, যদি না বুঝে থাকো কোনো চিন্তা নেই, চিন্তার কোনো কারণ নেই। এবার দেখো আমি তোমাদেরকে এটা থেকে আমি স্কেলটা প্রতিপাদন শিখাচ্ছি। তার আগে একটু ত্রৈধবিন্দুর সংজ্ঞা নিয়ে নিই, ত্রৈধবিন্দু নিয়ে কথাবার্তা একটু বলা লাগবে। তার আগে একটু আমাদেরকে ত্রৈধবিন্দু নিয়ে আলোচনা করা লাগবে। একটি নির্দিষ্ট চাপে, দেখো এটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি তিনটা অবস্থাতেই থাকে, দেখা যায় কোনো একটি পদার্থ আর কি। ত্রৈধবিন্দু হচ্ছে নির্দিষ্ট চাপে কোনো পদার্থ তিনটে স্টেটেই থাকতে পারে। তিনটে স্টেট কি? কঠিন, তরল ও বায়বীয়। তিনটি স্টেটেই থাকে, কঠিন, তরল, বায়বীয় এরকমও থাকে। তাহলে পানির যে ত্রৈধবিন্দু, এটার তাপমাত্রাটা আসলে দেখতে কিরকম? সো পানির ত্রৈধবিন্দুটা হচ্ছে এরকম, খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। লিখি পানির ত্রৈধবিন্দু। এটা খেয়াল রাখবে এরকম যে 4.58 মিলিমিটার পার স্তম্ভের চাপে 4.58 মিলিমিটার পারদ চাপে 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলপ্রিয়, দেখো যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং বাষ্প একই অবস্থায় থাকে, তিনটা জিনিস একই অবস্থায় থাকে। এই তাপমাত্রাটা কত সবসময় মাথায় রাখবে, এটাকে বলা হয় এক্সটিআর। হ্যাঁ, দাঁড়াও, এটাকে বলা হয় থিটাকে আমি তাপমাত্রা বলেছিলাম না, সবসময় মাথায় রাখবা। থিটাকে আমি বলছিলাম তাপমাত্রা দিয়ে প্রকাশ করতেছি, সবসময় এখানে মাথায় রাখবা থিটা টিআর মানে ট্রিপল পয়েন্ট। হ্যাঁ, থিটা টিআর ইজ ইকুয়াল টু সবসময় মাথায় রাখবা এটা কি 273.16। দাঁড়াও, কলম পড়ে গেছে, একটু দাঁড়াও, কলমে পড়ে গেছে। 273.16 কেলভিন। তার মানে কি পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা কত? এইটুকু। একটু খেয়াল করে দেখো তো যখন বস্তুর তাপমাত্রা, একটু অন্য কালি কলমটা নিয়ে দাঁড়াও, যখন একটা বস্তু আসে, ব্লাডটার হয়েছে নাকি মাঝখানে আবার? ইমন ভাই, একটু অনেক ভাই, হ্যাঁ ইমন আসবে একটু পরে। অলরাইট, সো যখন থিটা ছিল, থিটা তাপমাত্রায় বলতো থিটা তাপমাত্রায় বস্তুর তাপমাত্রিক ধর্ম, ধরো এটা ইট ক্যান বি এনিথিং, দৈর্ঘ্য টৈর্ঘ্য যা কিছুই হতে পারে। তাপমাত্রিক ধর্ম কি ধরেছিলাম? এক্স। তাহলে তুমি বলো, আমি যদি বলি থিটা নিচে একটা টিআর লাগাই দেই, ওকে, বিভিন্ন এখন দেখে মোবাইল টোবাইলের মধ্যে মাঝখানে দেখে জিটিএক্স হ্যান ত্যান টিয়া লাগাই দেয়। সো আমি এটাকে একটু স্টাইল করে আমি একটু থিটা টিআর লাগাই দিলাম, তাহলে এখানে এক্স এর জন্য কি হয়ে যাবে? এক্স টিআর। ওও একদম কি বলে, মানে কলা টলা সোদা করে সে একদম স্মার্ট হয়ে গেছে। এবার যদি হয় এই স্মার্টটাকে আমি যে সূত্র একটু আগে শিখিয়েছিলাম x/x2, তার মানে আমি এখানে লিখতে পারি না x/xtr ইজ ইকুয়াল টু, দেখো তার মানে আমি কি বলতে পারি, θ/θtr।
দেখো তো তুমি কি রাগ করবে নাকি এটা যদি লিখি আমি x/x_tr ইজ ইকুয়াল টু θ/θtr, সমস্যা নাই। আমি এখানের মধ্যে জানি θtr কত 273 সামথিং, তো আমি এখান থেকে লিখতে পারি θ ইজ ইকুয়াল টু θtr ইন্টু x/x_tr, x/x_tr, x কি থিটা তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, আমি একটু লিখে দিই, হ্যাঁ। x হচ্ছে থিটা তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, x হচ্ছে থিটা তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, x হচ্ছে থিটা তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, s হচ্ছে অলরাইট বাংলাদেশ নদীমাতৃক দেশ, x হচ্ছে তাপমাত্রিক ধর্ম, কিসের ভিতর কি, রাইট। সো xtr কি, xtr হচ্ছে θtr তাপমাত্রায়, θtr তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, এটা একটু মাথায় রাখবা। তাহলে ভাইয়া আমি লিখলাম কি θtr মানে কত বলো তো, θtr হচ্ছে 216.16, তাহলে এবার অতএব আমার জন্য থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু 273.16 ইন্টু x/x_tr, x/x_tr মানে কত, এটা হচ্ছে x/x_tr, এটা একটা আমাদের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা ভাইয়া, এই যে খেয়াল করো আমি বলছিলাম এক স্থির বিন্দু, একটা স্থির বিন্দু দেওয়া থাকলে আমার শেষ। আমি এখন ম্যাথটা করাবো একটু পরে, এই যে এটা দিয়ে আমি ম্যাথ করাবো, একটা ম্যাথ করাই দিয়ে আমি শেষ করবো লেকচারটা। তার মানে তুমি দেখো আমার কাছে যদি বলে এই থিটা তাপমাত্রার তাপমাত্রিক ধর্ম হচ্ছে এত, এবং এবং পানির ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা হচ্ছে এত, এটা কেলভিন দিয়ে দিও, হ্যাঁ, নাহলে রাগ করবে টিচার। এটা লিখতে পারো, যদি এটুকু যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ এটা নিয়ে। তার মানে আমাদের ফর্মুলাটা কি, তাহলে ফর্মুলাটা হচ্ছে লেখা আজকে একদম দেখি টাইটানিকের মতো ডুবে যাচ্ছে, বুঝলাম না আজকে ক্যামেরা সেটআপটা ভালো হয়নি। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 273.16 ইন্টু x/x_tr, থিটা ইজ ইকুয়াল টু 273.16 ইন্টু x/x_tr। একটা ম্যাথ করে দিয়ে ছেড়ে দিব। ইমন আসছে, এ মামা আমার তো 11টার দিকে ক্লাস ছিল, দেয়ার ইউ গো। সো হিয়ার কামস ইউর ইমন ভাইয়া। অলরাইট, সো আমি একটা ম্যাথ করাই দিয়ে শেষ করে দিব, হ্যাঁ, আর বেশি জ্বালাবো না। অলরাইট একটা ম্যাথ করাই, কারণ এটার সাথে একটা ম্যাথ না করে তোমরা বুঝবা না, কনসেপ্টটা ক্লিয়ার হবে না, হ্যাঁ, একটা ম্যাথ করানো দরকার। আমার ম্যাথগুলো কোথায়, দাঁড়াও, ফাইন, এই ম্যাথটা করাই। একটি ধ্রুবায়তন গ্যাস থার্মোমিটারের একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে একটি ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে টি কেলভিন তাপমাত্রায় চাপ পাওয়া গেল ওকে ফাইন, হ্যাঁ, ওকে ফাইন, টি কেলভিন তাপমাত্রায় চাপ পাওয়া গেল, তাপমাত্রায় চাপ পাওয়া গেল 5.5 × 10⁴ প্যাসকেল, এটুকু। টি এর মান কত আমাদের কাছে চেয়েছে, টি ইজ ইকুয়াল টু হোয়াট, মানে টি মানে তাপমাত্রা, এই যে টি কেলভিন তাপমাত্রা এটা কতটুকু, আমরা অবভিয়াসলি সংজ্ঞা আগে ফলো করি। ভাইয়া দেখো আমাদের কাছে দেওয়া আছে ধ্রুব আয়তন থার্মোমিটারের নর্মাল ইয়া কত বলো তো, আমাদেরকে বলা আছে যে ওই 273 কেলভিন ইয়াতে আমাদের চাপ কত, এটা আমাদের বের করা লাগবে। সো আমাদের বলছে ধ্রুব আয়তন, যেহেতু ওই আয়তনে আমাদের বলতে হবে যে ধ্রুব আয়তন থার্মোমিটারে
থার্মোমিটারে থিটা টিআর মানে কত? পানি ট্রিপল পয়েন্টে তাপমাত্রা 273.16 কেলভিন। ওকে, আমাদের টি বের করতে হবে, মানে টি তাপমাত্রায় এটা বের করা লাগবে ওয়াট। এই যে এই তাপমাত্রা তাপমাত্রিক ধর্ম এক্সটিআর, এক্সটিআর মানে কিন্তু এখানে কিন্তু আর এখন এক্স না, এখন এক্স না, কি বলছে এখানে চাপ, চাপ মানে আমরা পি ইউজ করব, এই কারণে এক্সটিআর না লিখে আমরা ট্রাই করব পিটিআর লিখতে। তার মানে পানির ট্রিপল পয়েন্টের জন্য এই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম মানে চাপ হচ্ছে, এই যে চাপটাই এখন একটা তাপমাত্রিক ধর্ম। ওই যে আমরা লিখতাম না এক্স বাই এক্সটিআর, ওইটাই এখন পিটিআর লিখবো। পিটিআর কত? চাপ পাওয়া গেছে কত? পানির তৃতীয় বিন্দুতে না, আমাদের বলছে টি তাপমাত্রায়। তার মানে আমি লিখি পিটি ইজ ইকুয়াল টু কত? 5 × 10⁴ প্যাসকেল। নর্মাল ধ্রুব আয়তন থার্মোমিটারের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি সেক্ষেত্রে আমাদের আসে 10⁵ প্যাসকেল ইন জেনারেল। 10⁵ প্যাসকেল হচ্ছে আমাদের একটা চাপের একটা আমাদের পরিমাণ। সো যদি ধ্রুব আয়তন থার্মোমিটার হয় তো সেক্ষেত্রে চাপ হবে এত। তাহলে এটার ক্ষেত্রে আমরা যেই টিটা বের করতে পারি, সংজ্ঞাটা কীরকম বলতো? থিটা টিআর ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বের করতে পারি পি টিআর ডিভাইডেড বাই পিটি। তোমার সংজ্ঞাও তুমি যদি ওই যে সূত্র যদি নাও মনে রাখো, শুধু যদি ভুলেও যাও, ওই যে আমি প্রথমে যা বুঝাইছি বেসিক ধরে আগালেই তুমি ম্যাথটা এমনি পারবা। তাহলে আমাদের অ্যান্সার কি বলো তো? থিটা তো না, এখানে আমাদের কত? এখানে তো থিটা না, এখানে হবে টি। সো টি ইজ ইকুয়াল টু, আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কাছে টি ইজ ইকুয়াল টু থিটা টিআর বাই পি, থিটা টিআর ইন্টু থিটা টিআর ইন্টু পিটি ডিভাইডেড বাই পিটিআর। থিটা টিআর কত বলো তো? থিটা টিআর হচ্ছে 273 এগুলো দিয়ে আমি অনেক ম্যাথ করাবো সামনে ইনশাল্লাহ, এগুলো দিয়ে অনেক ম্যাথ করাবো কেলভিন। আর এখানে কত প্যাসকেলের ক্ষেত্রে আমরা লিখতে পারি 10⁵5/5 × 10⁴। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের কাছে আনসার কত আসে হিসাব করে আমাকে জানাবা। আনসার আসবে কত? 10 আছে, আর এটা হচ্ছে 2 × এত সামথিং আসবে, এটা আসবে কত হিসাব করলে দেখো 10⁴ এত, তার মানে আসে উপরে থাকে আমাদের কাছে 10⁻1। 10⁻1 মানে কত? 10 থাকে, 10কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে? 2। এটাকে 2 দিয়ে গুণ করো, এটা আসে কত? 12, হাতে আছে 1 3 আর 6 4 546 এত কেলভিন। এই হচ্ছে আমাদের তাপমাত্রা। তার মানে আমাদের যে তাপমাত্রা পাওয়া গেল টি কেলভিন তাপমাত্রা, টি কেলভিন তাপমাত্রাটা হচ্ছে এইটা। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? বলছে একটা ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে টি কেলভিন তাপমাত্রায়, দেখো আমি চাপমাত্রা লিখছি, আমি দুঃখিত একদমই, টি কেলভিন তাপমাত্রায় চাপ থাকে এত, টি কেলভিন তাপমাত্রা, এই যে চাপটা বের করেছি, চাপটাই তার তাপমাত্রিক ধর্ম। ওই যে আমরা এক্স বলতাম না, মনে করি জিনিসটা এক্স, এক্স মানে হচ্ছে এক্স এর ভিতর লুকায় থাকে আয়তন, এক্স এর ভিতর লুকায় থাকবে চাপ, এক্স এর ভিতর লুকায় থাকবে, সো এক্স এর ভিতর লুকায় থাকবে চাপ, এক্স এর ভিতর লুকায় থাকবে আয়তন, এক্স এর ভিতর লুকায় রাখবে আর, সো এগুলাই থাকবে। খালি এক্স এর ভিতর দুঃখ লুকায় রাখলে হবে না কি রে ভাই? এই যে দেখো এই যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে মাথায় রাখা লাগবে। অলরাইট, সো তাহলে আমাদের এগুলো কি? একটা ধ্রুব আয়তন গ্যাস থার্মোমিটারে টি কেলভিন তাপমাত্রায় পি চাপ পাওয়া গেল, যেটা হচ্ছে 5 ইন্টু, মানে যে চাপটা পাওয়া যায় সেটা হচ্ছে 5 × 10⁴ প্যাসকেল। আমাদের যা বের করা লাগবে সেটা হচ্ছে এই যে টিটা বের করা লাগবে, টি এর মান কত। অবভিয়াসলি আমরা যে সূত্র শিখেছি সূত্র অনুযায়ী জানি কি, এই যেগুলো সমানুপাতিক, কি তার কে কার সমানুপাতিক? থিটা ইজ প্রপোর্শনাল, দুঃখিত, এক্স ইজ প্রপোর্শনাল টু থিটা। যত তাপ দিবা তত তাপমাত্রিক ধর্ম চেঞ্জ হবে। দেখো তো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? একটু ভুল হয়েছে কি, উল্টা হলো না পি দুইটা, আমি কি উল্টা লিখছি? একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, আমি দুঃখিত, একটু দাঁড়াও, ঠিকই তো আছে আই গেস। দেখো ওয়েট, একটু ওয়েট, টিটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ তুমি একটু দেখো, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, উল্টা করে দেই, পি বাই থিটা টিআর ইজ ইকুয়াল টু পি টিআর ডিভাইডেড বাই, দাঁড়াও, পি টিআর। দেখো থিটা টিআরটা ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু একই রকম। আমি কি এখানে উল্টা দেখছি তাই না হিসাবটা? হ্যাঁ 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 হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত, একদমই দুঃখিত, একদমই দুঃখিত, অর্ধেক হবে আর কি, মানটা বসাইছি উল্টা। হ্যাঁ এই যে আমি এখানে মানটা বসাইছি উল্টা,
তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা জাস্ট 2 দিয়ে ভাগ দিলেই হবে, 273কে 2 দিয়ে ভাগ দিলে হবে। সো এখানে আসবে 08 আর এখানে আসবে কত, 273 তো 135, আচ্ছা 58 আসবে। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি এখন তোমাদের কাছে জিনিসটা সেন্স মেক করবে একটু হলেও। সো এইটুকুই আই গেস, হ্যাঁ 58 কেলভিন। সো বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা আজকের ক্লাসটা এইটুকুই আমরা শেষ করি। সো ইমনের আবার ক্লাস আছে, তোমরা একদমই কোথাও যাবে না, মান বসানো উল্টা হয়েছে। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট লেকচারে আমাদের দেখা হবে। আমরা জাস্ট এক স্থির বিন্দু শিখেছি, কালকে আমরা থার্মোমিটার নিয়ে শিখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা ধীরে ধীরে সূত্রগুলো, তাপগতিবিদ্যার যে সূত্রগুলো, এগুলোতে ধীরে ধীরে যাব। তো আজকের ক্লাসটা মোটামুটি মানে লেস লাইকলি যে মেডিকেল টাইপ, মোর লাইকলি যে আমাদের একাডেমিক টাইপ হয়েছে, কারণ এই জিনিসগুলো তোমাদের জানা দরকার, এই কারণে আমি পড়িয়েছি। তো ভালো লাগলেও জানাবে, কোনো সমস্যা হলে সেটাও জানাবা। তো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।